প্রেগনেন্সির সময় বেবি মুভমেন্ট নিয়ে কিছু প্রশ্ন এসছে, একটা জেনারেল আইডিয়া যদি দেন দিদি বলি। ঠিক আছে স্যার, ধন্যবাদ সকলকে। প্রেগনেন্সির সময় জেনারেল মুভমেন্ট, সাধারণত মুভমেন্ট বোঝা যায় 6 মাসের পর থেকে। বিশেষ করে যারা প্রথম বাচ্চা নেন তাদের অনেক সময় 6 থেকে 7 মাসের পর থেকে তারা বাচ্চার মুভমেন্ট বুঝতে পারে। বাচ্চার মুভমেন্টকে আমরা সবসময় বলি যে নিয়মিত ঠিকমতো যেন বাচ্চার মুভমেন্টকে তারা কাউন্ট করে। সারা দিনে যদি একটা বাচ্চা মোটামুটি 12 ঘন্টায় 10 বার থেকে 10 বারের বেশি কম নেই, 10-এর নিচে মুভমেন্ট হয়, তাহলে সেটা তখন আমাদের ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করা উচিত, নিজেদের সতর্ক থাকা উচিত। বিশেষ করে যখন প্রেগনেন্সি শেষের দিকে আসে তখন বাচ্চার মুভমেন্টটা নিয়মিত খেয়াল রাখতে হবে, কারণ বাচ্চার মুভমেন্টের ওপরে অনেক কিছু নির্ভর করে। অনেক সময় দেখা যায় যে অনেক মায়েরা সেসব খেয়ালই করেন না। আলটিমেটলি যখন ডাক্তারবাবুদের কাছে আসছেন, বলে ডাক্তারবাবু আমি 2 দিন ধরে বাচ্চার মুভমেন্ট পাচ্ছি না, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটা বিরাট কিছু খারাপের দিকে চলে যায়। সেই জন্য সবসময় নিয়মিত লক্ষ্য রাখতে হবে। আমরা খুবই ব্যস্ত, অনেক মায়েরা বিশেষ করে যারা এখনো পর্যন্ত সার্ভিস করেন তারাও এই সমস্ত খুব একটা বেশি গুরুত্ব দেন না। সেই জন্য রেগুলার হিসাবে তাদের চেক আপে থাকতে হবে। যেমন বলা হয়, নিয়মিত ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করে বাচ্চার মুভমেন্টটাকে কীভাবে যেমন বলা হয় সেরকম নজর রাখা উচিত। তবে সবসময় খেয়াল রাখবেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা আমার নড়ছে না। নড়ছে না বলতে আপনি যে সবসময় যে বাচ্চা নড়বে তা নয়, সেই জন্য একটা টাইম দেওয়া থাকে যে 12 ঘন্টা আপনাকে অবজার্ভ করতে হবে। 12 ঘন্টার মধ্যে দেখতে হবে যে বাচ্চা কীরকম মুভমেন্ট করবে। যখন বাচ্চার মুভমেন্ট হবে সেগুলোকে নোট করে রাখা, যে হ্যাঁ আমি যে সঙ্গে সঙ্গে হয়তো 1 ঘন্টা কি 2 ঘন্টা বাচ্চা নড়লো না, সেটা স্বাভাবিক, সেটা হতেই পারে। সেই জন্য সবসময় বিশেষ করে প্রেগনেন্সি শেষের দিকে বাচ্চার মুভমেন্টটা খেয়াল রাখবেন। 10 থেকে 12 ঘন্টা যদি 10-এর কম হয় তখন ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ ইমিডিয়েটলি যোগাযোগ করবেন যে আজকের দিনটা দেখি তারপরের দিন যাবো, সেটা কখনই করা উচিত নয়। ঠিক আছে, ধন্যবাদ ডাক্তারবাবু। স্যার, একটা কোশ্চেন এসছে, 2 বছর বাচ্চার উচ্চতা ও ওজন বাড়বে কিভাবে? স্যার একটু বলুন। বলা হয়ে গেছে? ঠিক আছে, ঠিক আছে। আর একটা প্রশ্ন এসছে, যেটা যদি মনে হয় আলোচনা হয়ে গেছে, সব খেলা বা কোনো কাজ করার আগে ভয় পাওয়া, এটা কি কোনো মানসিক সমস্যা, পরে কি সমস্যা হতে পারে? এটা ম্যাডাম যদি বাচ্চা যখন ছোটবেলায় প্রথম সিঁড়ি দিয়ে নামতে শেখে, কেউ যদি পেছন থেকে তাকে বাড়ির অভিভাবক বলা হয় নামিস না পড়ে যাবি, যদি বাচ্চা বলে যে আমি দুটো হাতে 2টো বিস্কিট খাবো, 1.5 বছর বা 1 বছরের একটু পরেই তাকে বলা হয় না তুমি পারবে না, পড়তে গেলেই কিন্তু তোমার হাত থেকে বিস্কুট পড়ে যাবে, সারা মাটিতে নোংরা হবে, তুমি খেও না, আমি খাইয়ে দিই। তাহলে প্রথম প্রারম্ভিক যে সোপানটাই যদি এইভাবে তৈরি হয়, সবার তো মানসিক গঠন সমান হয় না। কেউ হয়তো এই কথাগুলোকে নিয়েই বড় হয়, কেউ বা তার এই কথাগুলোকে বারবার কানের কাছে রিপিট হতে হতে একটা স্টেজে গিয়ে যখন তার বোধটা হচ্ছে, সে তখন ভাবতে থাকে আমি এটা করবো না, এটা করলে ভুল হয়ে যাবে, তাহলে আমাকে বাড়ি থেকে আমি বকা খাবো এবং কাজটা পুরোপুরিভাবে খারাপ হয়ে যাবে, তাহলে কারোর গাইডেন্স ছাড়া আমি এই কাজটা করতে পারবো না। তাহলে এই যে অটোমেটিক্যালি যারা মনের দিক থেকে একটু শান্ত প্রকৃতির, একটু ভীত আগে থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু এইটা অসম্ভব রকমের একটা চাপ হয়ে যায়। পরবর্তীকালে তারা যে কোনো পদক্ষেপই নিতে পারে না। এবং আমরা যদি ভবিষ্যতে এইসব বাচ্চাকে বেশ অনেকদিন ধরে স্টাডি করে দেখি, অনেক বড় বয়সে এই দিন যখন সে কলেজ লাইফেও যায়, তারা কোনো রকম ডিসিশন নিজেদের লাইফে নিতে পারে না। ডিসিশন নেওয়ার সময় কিন্তু তার মোবাইলে বাবাকে বা মাকে ফোন করতে হয় যে আমি কি করব। তাহলে এই যে ভয় দেখানোর যে পরিবেশটা, হয়তো বাবা মা দাদু দিদা ভাবছে যে আমি তার ভালোর জন্যই করছি, কিন্তু সেইটা কিন্তু একটা লিমিট করে বলা উচিত। আজকে যে বয়সে বাচ্চারা দৌড় ঝাঁপ লাফালাফি করবে, সেখানে যদি একটা বাচ্চাকে বারবার বলা হয় তুমি গেলে পড়ে যাবে, তুমি লাফিও না, তুমি ওখানে দৌড়িও না, অটোমেটিক্যালি একটা দিন পরে কিন্তু বাচ্চারা মনে হবে যে আমি পড়ে গেলে আমার মাথা ফেটে যাবে, তখন আমার ব্যথা। এই জায়গাটাকে একটুখানি বুঝে শুনে করতে হবে।
নর্মালি নেচার ওয়াইজ তো ভয়ের একটা ব্যাপার থাকেই, তবে সেই ভয়টা একদম বাচ্চার নিজস্ব কোনোটা আমি বলবো না, কারণ এখানে অনেকটাই হেরিডিটারি ফ্যাক্টর কাজ করে। তো সেক্ষেত্রে আমার বাবা মাকেও সিবিটি করতে হয়, আমরা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বলি, এবং বাচ্চাদের ক্ষেত্রেও বিপি করতে হয়, যেটাকে বিহেভিয়ার থেরাপি বলা হয়। ধন্যবাদ ম্যাডাম। দুটো প্রশ্ন এসছে, আমি সোমনাথ বাবুকে একটু বলার জন্য বলবো। জানি না মানে হাতের লেখা খারাপ হওয়া এটা কি কোনো সমস্যা 3 বছরের? আচ্ছা, আর একটা এসছে 3 বছরের বাচ্চা চিবিয়ে খাচ্ছে না, এটা কি কোনো সমস্যা? এই দুটো প্রশ্ন এসছে একসঙ্গে। আচ্ছা, হাতের লেখা আমারও খারাপ, তাই তো 3 বছরের বাচ্চার হাতের লেখা নিয়ে চিন্তা করার দরকার নেই। 10 বছরের পরে কি করছে সেটা বেশি ইম্পর্টেন্ট। প্রথম 10 বছর পর্যন্ত পড়াশোনা যতটা করছে তো করতে দিই, 10 বছরের পরে সিরিয়াসনেসটা আসবে, এখন কিছু করার দরকার নেই। আচ্ছা, আরেকটা কি বলছি, যত চিবিয়ে খাচ্ছে না, এই চিবিয়ে না খাওয়া, এই প্যাসিভ ফিডিংটার জন্য কিন্তু আমরাই দায়ী। আমাদের বক্তব্য হচ্ছে যে যখনই বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে দেখা যায় চিবিয়ে না খাওয়ার কারণ কিন্তু হচ্ছে মোবাইল দেখে খাওয়া। যে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাকে মোবাইল চালিয়ে দেয়, বাচ্চার মনটা মোবাইলের দিকে থাকে এবং হাঁ করে থাকে, আপনি খাওয়াতে থাকেন ও গিলতে থাকে। এই খাওয়াটাকে বলা হয় প্যাসিভ খাওয়া, কারণ ও জানে না ও কি খাচ্ছে, ও অন্ধের মতো করে চোখ বন্ধ করে খেয়ে চলেছে। যখন জানবে যে কি খাচ্ছি তখন ও চেবানোর চেষ্টা করবে। অবশ্য দেখুন, বাচ্চা যখন অন্য কোনো বাচ্চার সঙ্গে থাকে, বিশেষ করে প্লে স্কুলে দেখা যায় যে মুড়ি ছড়িয়ে দেওয়া হয় এবং সে দেখা যায় একটা একটা করে মুড়ি ছড়িয়ে খাচ্ছে, তখন কিন্তু মোবাইল ছাড়া। যখন ওকে যখন প্যাসিভ ফিডিংটাকে আপনি অ্যাক্টিভ ফিডিং আনবেন, তখনই ও চেবাতে শিখবে। যখন দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি যে একটু বড় হলে 2 বছর বয়স হলে মায়ের থেকে বা বাবার থেকে হাতে নিয়ে খাওয়ানোর অভ্যাস করবে। ওর খাবারটা ওকে বাদ দিয়ে ফ্যামিলির সঙ্গে সবার সঙ্গে বসে খাওয়া অভ্যাস করবে। তাহলে ও দেখবে বাবা চিবিয়ে খাচ্ছে, মা চিবিয়ে খাচ্ছে, ওটা ও দেখবে, তারপরে কিন্তু ও খাবার অভ্যাসটা করবে। যখনই আপনি প্যাসিভ থেকে অ্যাক্টিভে আনবেন তখন সমস্যার সমাধান হবে। যখনই ফিডিংটা প্যাসিভ করাবেন তখন এই সমস্যার সমাধান কিন্তু হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা বলি যে মোটামুটি প্রথম দিকে বাচ্চাকে সেমি সলিড খাওয়াতে, আর 1 বছরের পর থেকে একটু সলিড পেপারটাকে বাড়াতে, কোয়ান্টিটিকে বাড়াতে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মা তাড়াতাড়ি করার জন্য ওই কোয়ান্টিটিটাকে সলিড করেন না, ওই লিকুইড ভাবে রেখে যায়। তাড়াতাড়ি করে লিকুইড গুলিয়ে অনেকে তো শুনেছে এবার স্যালাডকে চিনি বোতলে স্যালাড খাওয়ায়, মিক্সিতে গড়িয়ে একদম পেস্ট করে ছাকিয়ে খাওয়ায় বাচ্চাকে হজম করানোর জন্য। ওই হজম করানোর টেন্ডেন্সিটা মা থেকে হাঁটায়। অনেকে বলে যে সবকিছু ঝেঁকে খাওয়ালে ভালো হজম হয়, পেট খারাপ কম হয়, ওটা একদমই ঠিকঠাক নয়। বাচ্চাকে সলিড খাওয়ার অভ্যাস করতে হবে, আস্তে আস্তে দিয়ে খেতে হবে, এবং এই হাতে চিপে খাওয়ানোটা বেটার অপশন দেন মিক্সিতে গ্রাইন্ড করে যত লিকুইড করবেন তত ওর কিন্তু চেবানোর ক্ষমতা কমে যাবে। একটু সলিড ফুড দিন, এবং আমরা বলি অনেক সময় একটু মুড়ি চিপে দেওয়ার জন্য, আলু ভাজা একটু হাতে দেওয়ার জন্য, যাতে অল্প অল্প করে দিয়ে আর চেবানোর অভ্যাসটা করার জন্য, যাতেও চেবানো। অনেকে মনে করে দাঁত ওখানে কি করে চেবাবে, না, ওটা ব্যাপারটা ভুল কথা। যে আপনি এমন খাবার দেবেন যেগুলো মাড়ি দিয়েও চেবানো যায়। আপনি যখন মুড়ি চিপে দিচ্ছেন, আপনি যখন আলু ভাজা চিপে দিচ্ছেন, অল্প করে দিচ্ছেন, সেগুলো মাড়ি দিয়েও চেপাতে যাচ্ছে। অনেকেই ভাবে দাঁত ওঠেই বাচ্চা চেপাবে কেন, কিন্তু সেটা নয়। আপনি 9 মাসের পর থেকে অল্প অল্প করে সলিড খাওয়া শুরু করুন, তাহলে ওর হ্যাবিটটা 2 বছর বয়সে কি চেঞ্জ হবে, নাহলে কিন্তু হ্যাবিটটা কোনোদিনই হবে না। ধন্যবাদ ডাক্তারবাবু। একসঙ্গে 8 জন ডাক্তারবাবুকে আমরা করেছি। স্যার, আপনাদের আমরা 5 থেকে 7 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। দুটো প্রশ্ন এসছে, মানে একই সঙ্গে একই সাজস্য আছে বলে আমি বলছি। সেটা হচ্ছে, ফার্স্ট চাইল্ডের অটিজম থাকলে কি সেকেন্ড চাইল্ডের অটিজম হওয়ার চান্স থাকে? আর প্রেগনেন্সি টাইমে কি কোনো এমন টেস্ট আছে যার মধ্যে বাচ্চার অটিজম আছে নাকি জানা যাবে? এটা স্যার কে বলবেন স্যার? আচ্ছা, অটিজম একটা মাল্টিফ্যাক্টর ডিজিজ, কিন্তু এটাকে পার্টিকুলারলি ছাঁচে ফেলা কিন্তু খুব ডিফিকাল্ট। ওই যে উনি বললেন, ম্যাডাম বললেন একটু আগে, যে সবাই ডায়াগনোজ করে ফেলছে অটিজম। বেসিক্যালি ওটা ব্যাপারটা এরকম নয় যে অটিজম ডায়াগনোসটা খুব সোজা। এটা মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ। কারো জেনেটিক ডিজিজ থাকতে পারে, কারো জন্মের সময় অক্সিজেন অভাব হতে পারে, সেখান থেকে অনেক সময় সেরিব্রাল পলসি হয়ে অটিজম হয়। কারো জেনেটিক্যালি ডিজিজ থাকে, যেখানে নিউরোডিজিজ থাকে, সেখান থেকে অটিজম হয়। কারো ব্রেন ডেভেলপমেন্ট খারাপের জন্য হয়, কারোর কোনো ইনফেকশন হলে অনেক সময় ইনফেকশন, ব্রেনে ইনফেকশন হলে অটিজম হয়। কাজে অটিজম কেন হচ্ছে সেটা বার করতে হবে, এবং সেটা দেখতে হবে। যদি কারো জেনেটিক ডিজিজ থাকে
নিউরো ডিজিজ যেমন হচ্ছে, সেখানে ক্ষেত্রে অটিজমটাকে রিকার হওয়ার চান্স বেশি। বা যদি কারোর জেনেটিক ডিজিজ না থাকে, বাচ্চার পরে কোনো ইনফেকশন থেকে হচ্ছে বা কোনো খারাপ ইনফেকশনের জন্য হচ্ছে, অথবা কোনো এমন কিছু কারণ ফ্যামিলিতে কোনো এমন কোনো ইনসিডেন্স হচ্ছে যার পরে বাচ্চা ওরকম হয়ে গেছে, মোবাইল এডিক্টেড হয়ে যাবে। কোভিডের পরে কিন্তু অটিজমটা আমরা বেশি পেয়েছি। কোভিডের আগে কিন্তু এতটা অটিজম ছিল না। কোভিড পিরিয়ডে পরে খুব করোনা কিছুটা দায়ী এবং তার সঙ্গে মোবাইল কিছুটা দায়ী। তো কোভিড এর করোনা আর মোবাইল মিলিয়ে প্রচুর অটিজম তৈরি করেছে, তার আগে আমরা অটিজম পেতাম না আমরা। কাজে আগের বাচ্চা যদি অটিজম হয়, পরের বাচ্চা যদি না কোনো জেনেটিক ডিজিজ থাকে, তাহলে অটিজম না হওয়ার চান্স বেশি। হওয়ার চান্স যেমন যদি জেনেটিক ডিজিজ থাকে সেটা হওয়ার চান্স থাকে। যদি জেনেটিক ডিজিজ থাকে, জেনেটিক স্ক্রিনিং করা হয়, অনেক ক্ষেত্রে অ্যামনোসিন্থেসিস করা হয়। অ্যামনোসিন্থেসিস করে তার অ্যানালাইসিস করে বার করা যায় যে কোনো জেনেটিক ডিজিজ আছে কি না। সেটা যে গাইনোকোলজিস্ট আছেন, যারা আমাদের প্রেগনেন্সি ট্রিটমেন্ট হবে, তাকে আপনারা যদি বলেন, তারা ওই অ্যান্টিনেটাল পিরিয়ডে অ্যামনোসিন্থেসিস করা হয় এবং সেখানে দেখা যায় কোনো জেনেটিক ডিজিজ আছে না নেই। সেটা একটা চান্স থাকে। জেনেটিক ডিজিজ যদি না থাকে, তাহলে বাচ্চার অটিজম না হওয়ার চান্সই বেশি থাকে। এরকম অনেক বাচ্চা আমি দেখেছি যাদের ফ্যামিলিতে আগের বাচ্চার অটিজম আছে, পরের বাচ্চা দিব্যি নর্মাল ডেভেলপমেন্ট। আর এই অটিজমটা এখনো পর্যন্ত সায়েন্স যেভাবে চলছে, পুরোপুরি ডিফাইন এখনো পর্যন্ত আমরা করতে পারিনি। এটা মাল্টিফ্যাক্টরিয়াল ডিজিজ, আমরা কিছুটা হয়তো করতে পেরেছি। পুরোপুরি কারণ বলা এখনো পর্যন্ত সায়েন্স পুরোপুরি কারণ বলতে পারেনি অনেক ক্ষেত্রে। কাজেই আগের বাচ্চা অটিজম হলে পরের বাচ্চা অটিজম হবে কি হবে না, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। কিছু কিছু জেনেটিক টেস্ট হয় এবং সেই জেনেটিক টেস্টগুলো আগে প্রেগনেন্সি পিরিয়ডে টেস্ট করা যায়, সেক্ষেত্রে করা যায়। তবে একটা বড় সমস্যা হচ্ছে মোবাইল একটা বড় সমস্যা। ফ্যামিলিতে ডিসহারমনি, ফ্যামিলিতে প্যারেন্টাল লস, মা বাবার মধ্যে সেপারেশন, এই জিনিসগুলো কিন্তু অটিজমে অনেক কাজ করে। ঠিক আছে? আমি একটা বিষয় বলবো, আপনি তখন একটা কথা বলেছেন যে বই পড়াটাকে অভ্যেস করা দরকার মায়েদের, আর তার সঙ্গে আর কি করা দরকার মোবাইলটাকে ছাড়া। একদম, আমি আপনাকে পরিষ্কার কথা বলছি যে এই মোবাইলটা শুধু বাচ্চা জন্মানোর পরে নয়, প্রেগনেন্সির সময় থেকে অভ্যাস হয়ে যায়। আমি আপনাকে বলছি, কিছু কিছু মা যখন প্রেগনেন্ট পিরিয়ডে নিজেরাই রাতে ঘুমায় না, সারা রাত ধরে ওয়েব সিরিজ দেখে। সেই এফেক্টটা আলটিমেটলি কিন্তু ওই সময় থেকে বাচ্চা কিন্তু পেটের মধ্যে গেইন করে। সারা রাত ধরে জেগে আছে, সারা রাত ধরে বাচ্চা ঘুমোতে পারছি না, সারা রাত ধরে ওয়েব সিরিজ দেখছে। তো সেই হ্যাবিটটা মা বাবা কিন্তু তাকে জন্মের ভ্রূণ অবস্থায় দিয়ে দিচ্ছে। এবং আমি বলবো, আপনারা যদি করতে না পারেন, মোবাইল থেকে দূরে রাখুন, গল্পের বই পড়ুন, পজিটিভ থিঙ্কিং এর বই, নট থ্রিলিং। খারাপ জিনিস পড়বেন না, প্রেগনেন্সি পিরিয়ড থেকেই এবং জন্মের পর থেকেই খারাপ জিনিস পড়বেন না। বাচ্চার কি কি খারাপ হতে পারে সেটা পরে আলোচনা করবেন। থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ফিল পজিটিভ। পজিটিভ জিনিস না ছাড়া কিন্তু জীবনে পজিটিভ হবে না। আপনি নেগেটিভ যত ভাববেন, যত নেগেটিভ জিনিস নিয়ে আলোচনা করবেন, যত ক্রিমিনাল জিনিস দেখবেন, যত ক্রাইম কিলিং দেখবেন, তত এফেক্ট কিন্তু আপনার বেড়ে পড়বে এবং আলটিমেটলি বাচ্চার উপরও সেই জিনিসটা পড়ে। যতটা সম্ভব ভালো ভালো জিনিস পড়ুন, দরকার হলে কমেডি দেখুন, দরকার হলে সুকুমার রায় পড়ুন, কিন্তু খারাপ জিনিস কম করে বই পড়া অভ্যাস করুন। বাচ্চা যখন দেখবে বাবা মা ওর সামনে বই পড়ছে, তখন সে এনকারেজ হবে বই পড়তে। সবসময় পড়ার বই নয়, বলুন কিছুটা সময় বাচ্চাকে গল্প বলুন, যেটা জিনিসটা পড়লেন সেই গল্পটাই বাচ্চাকে শোনান, শুধু শোনান। বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরোন, সময় দিন। সময় দেওয়াটা এখন খুব গুরুত্বপূর্ণ। ফেসবুকটাকে কমিয়ে দিয়ে যদি বাচ্চাকে কিছুটা সময় দিতে পারেন, তাহলে আপনার এবং আপনার বাচ্চা দুজনেই ভালো হবে। থ্যাংক ইউ। এই একসঙ্গে 8 জন ডাক্তারবাবুকে সামনে বসিয়ে এত কিছু সুন্দর সুন্দর কথা শোনা যাচ্ছে, আমার মনে হয় আপনারা সকলে সমৃদ্ধ হচ্ছেন, আমরা তো হচ্ছি, কোনো সন্দেহ নেই। একটা আকাশ দাস, উনি সবটা শুনলেন। আমি একটা ছোট্ট করবো, আপনি বোধহয় প্রথম আসছেন নাকি, যে আপনার এক্সপিরিয়েন্স অফ দ্য এন্টায়ার প্রোগ্রাম অ্যান্ড দ্য ফেস্টিভ্যাল। নমস্কার সবাইকে। আজকের এই প্রোগ্রামটা বেসিক্যালি মানে চাইল্ড হেলথ নিয়ে, আর্লি চাইল্ড হেলথ। বেসিক্যালি আমাদের বাচ্চার ব্যাপারে, প্রেগনেন্সি 9 মান্থস, তারপরে 2 ইয়ার্স অফ ফার্স্ট চাইল্ডহুড, এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট সময়। এবং আজকে প্রযুক্তির জন্য হোক, কমিউনিকেশনের জন্য হোক, এই সময়টা ভ্যাকসিনেশন, তারপরে যে হেলথ কেয়ার যেই অ্যাডভান্সেস, সবকটাই টেকনোলজির জন্য অনেকটা মানে ভালো দিকে গেছে। কিন্তু যেটা আজকে আমরা মোটামুটি সারসংক্ষেপ বুঝলাম, যে এই মোবাইল ফোন বা বাচ্চাকে অ্যাকচুয়াল টাইমটা না দেওয়া, এটা কিন্তু একটা বিশাল বড় প্রবলেম, তাই না? মানে টেকনোলজির ভালো দিক খারাপ দিক দুটো একসাথেই এসছে। এবার অবভিয়াসলি আমাদের ভালো দিকটা নিতে হবে, খারাপ দিকটা ছাড়তে হবে। খারাপ দিকটা ছাড়া বলা ততটা সহজ, করা ততটা সহজ নয়।
তো টেকনিক্যালি আমি যেটা বলবো যে আপনারা প্ল্যান করুন, মেকার শিডিউল যেটা আপনারা ফলো করতে পারবেন। মানে এখন সবাই ওয়ার্কিং ওম্যান, তারপরে এই ওয়েব সিরিজ এগুলো তো থাকবেই, কিন্তু ব্যালেন্স করে চলাটাই আমাদের মেন উদ্দেশ্য। পুরো আমরা ছেড়ে দিতে পারবো না, কন্টিনিউ করতে পারবো না। তো যেটুকু ব্যালেন্স করে হয়, বাচ্চার সাথে ইমোশনাল বন্ড তৈরি করে, সেটাই আমরা চেষ্টা করবো। থ্যাংক ইউ। ওকে স্যার। স্যার আমরা আর দুটো মাত্র প্রশ্ন নেবো সরাসরি, মানে অডিয়েন্সে যারা আছে তাদের থেকে। স্যার দিয়ে দিচ্ছি। ঈশানী মন্ডল বলে একটি মেয়ে আমাদের এখানে 2 থেকে 3 বছর, না 1 থেকে 2 বছর, তার মা কিছু জিজ্ঞাসা করবেন একটু। নমস্কার সবাইকে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে বাচ্চার স্লিপ সাইকেলটা কি হওয়া উচিত। আমার বেবির বয়স এখন 23 মান্থ, তো এখনো স্লিপ সাইকেল ঠিক হয়নি। কোনোদিন রাতে ঘুমায়, কোনোদিন ঘুমায় না। তো এটা নিয়ে কি আমার ওয়ারিড হওয়ার আছে কিছু, না এটা ঠিক হয়ে যাবে নর্মালি? হ্যাঁ হ্যাঁ আর একটি কোশ্চেন আমরা দুটো একসঙ্গে নিয়ে নিই। বাচ্চারা যে কেক, প্যাস্ট্রি, চকলেট এগুলো যে খাওয়া পছন্দ করে, আমার বাচ্চা বেসিক্যালি বিস্কুট খাওয়া পছন্দ করে, চকলেট কেকটা দিই না, তা সপ্তাহে একদিন করে মাছ চাই বায়নার জন্য। তো সেটা কি সপ্তাহে খাওয়ানো যেতে পারে, বা সপ্তাহে কদিন খাওয়ানো যেতে পারে? বা চকলেটটা যে বলে খাওয়া, অনেকে বলে, আমি শুনেছি যে খাওয়ালে নাকি হার্টের ভালো থাকে বা কিছু, তো সেটা কি বেসিক্যালি ঠিক? একটুখানি হ্যালো। স্লিপ সাইকেল নিয়ে যদি বললেন, হ্যাঁ দেখুন বাচ্চার যেটুকু ঘুম প্রয়োজন সে সেটা নিয়ে নেবেই। আর আপনার বাচ্চার বয়স বললেন 23 মাস, ওর কিন্তু এখন ওর মাথায় সব বিট ফুটে চিন্তাগুলো আসতে শুরু করছে, ঠিক আছে? এর একটা জগৎ শুরু হচ্ছে, ইমাজিনেশনের জগৎ, কল্পনা শক্তি, ঠিক আছে? যেটা বাচ্চা টু বাচ্চা ভ্যারি করে। সুতরাং বাচ্চা ঘুমোচ্ছে না, বাচ্চার ইনসোমনিয়া রোগ বা অনিদ্রা রোগ একদম ভাবার দরকার নেই। ওর যেটুকু প্রয়োজন ও ঠিক ঘুমিয়ে যাবে। আচ্ছা, আপনাদেরকে ওই ঘুমের পরিবেশ দিতে হবে। সামনে ধরুন লাইট জ্বালিয়ে রাখলেন রাত 12টা পর্যন্ত, রাত 1টা পর্যন্ত, ওগুলো করলে হবে না। জাস্ট নর্মাল যেটুকু পাওয়ার কথা সেটুকু যদি দেন, আর মিনিমাম ফিজিক্যাল এক্সারসাইজ। ফিজিক্যাল এক্সারসাইজ মানে কি? বাচ্চাকে খেলাধুলো করার একটু সুযোগ, বাড়ির মধ্যে হলো। আচ্ছা, একটু ম্যাসাজ করলেন, আর কি ছোট বাচ্চাদের অনেক সময় দেখবেন দাদি দিদারা স্নান করাবার আগে একটু তেল দিয়ে ভালো ম্যাসাজ করে দেয়, ঠিক আছে? এসবগুলো করলে বাচ্চা যেটা ঘুমোচ্ছে চিন্তার কোনো কারণ নেই। বাচ্চার অনিদ্রা রোগ মানে কি বলবো, ভারতবর্ষ সেরকম ভাবে পাওয়া যায়নি, যদি না তার কোনো অ্যাসোসিয়েটেড ডিজিজ থাকে। নর্মাল সুস্থ বাচ্চার অনিদ্রা রোগ হবে না। যেমন নর্মাল বাচ্চার দাঁত বেরোয়নি এরকম পাওয়া যায় না। ঠিক আছে, অনেকে বলে ডাক্তারবাবু দাঁত বেরোচ্ছে না, দাঁত বেরোচ্ছে না। আপনারা পুরো পৃথিবী খুঁজে দেখুন তো যে কটা বাচ্চার দাঁত একদম বেরোয়নি, একটাও পাবেন না, ঠিক আছে? সুতরাং বেশ কিছু কিছু ব্যাপার আছে। আচ্ছা, অনেকটাই হলো, এবারে দু একটা কথা আমি একটু বলে দিচ্ছি। মনে রাখবেন বাচ্চারা কিন্তু সাইলেন্ট ফলোয়ার। আপনি জানতেও পারছেন না, বাবা মাকে কিন্তু ওর অজান্তেই ভীষণভাবে ফলো করছে। সুতরাং বাচ্চাকে ভালো এ করতে গেলে বাবা মাকে একটু স্যাক্রিফাইস, ত্যাগ স্বীকার করতেই হবে। আপনি যদি দেখেন খাওয়ার আগে দেখছে মা প্রতিদিন খাওয়ার আগে হাত ধুয়ে আসছে, হাত ধোয়ার আগে যেটুকু টাইম আছে তাতে যদি হঠাৎ করে দেখা গেল টেবিলে আবার হাত লেগে গেল, মা আবার গিয়ে হাতটা একটু ধুয়ে নিল, এগুলো মনে রাখবেন সবচেয়ে বড় মেডিসিন। বাচ্চা এটা একদম ওর মাথায় গেঁথে যাবে, ও খাওয়ার আগে ঠিক হাত ধোবে, ওকে ওর হেলথ হাইজিন নিয়ে কিছু শেখাতে হবে না। সুতরাং বা ও যে মোবাইল দেখার ব্যাপার, আপনি বাচ্চাকে বলবেন যে আপনাকে মোবাইল ওই তুই দেখবি না, আর আপনি সারাক্ষণ এই করলেন বলবেন আমি বড় হয়ে গেছি, কিছু ব্যাপার না, জীবনে হবে না। সুতরাং তারা ঠিক লক্ষ্য করবে আপনাকে, আপনার বাড়ির লোককে, আপনার বাবাকে, সরি আপনাদের দাদু দিদা তার নিজের বাবাকে দেখবে। সুতরাং বাচ্চাকে ভালো করার জন্য একটা পরিবেশ, খুব বিরাট কিছু করতে হবে না, স্যাক্রিফাইস করতে হবে না। মিনিমাম টুকু যেটুকু মনে হয় যে বাচ্চাটা যেটা আমার করা উচিত নয়, বা আমি স্বামী স্ত্রীর মধ্যে আমি আমার স্বামীকে এমন একটা কিছু বলে দিলাম যে তার বাবা হিসেবে তার ভাবতে খারাপ লাগলো, বা স্বামী তার স্ত্রীকে এমন বললো বাচ্চা মা হিসেবে সেটা দিতে পারলো না, এইসব কমন ব্যাপারগুলো বাচ্চাকে রাখতে হবে। মনে রাখবেন বাচ্চা আগেকার দিনে খুব সুন্দরভাবে একান্নবর্তী পরিবারের মানুষ হতো, তার কারণ ওটাই, তারা একটা পরিসর পেত, তাদের ইমাজিনেশন পাওয়ারটা আসতো। এখন মোবাইলে কি হয় না, ওরা চিন্তা ভাবনা, সে কল্পনার জগৎটা আস্তে আস্তে মরে যাচ্ছে। সুতরাং সেগুলোকে একটু অ্যাডজাস্ট করুন। আর বাচ্চা বাবা মার যদি নেশা থাকে, বাবা দেখা যাচ্ছে সিগারেট খাচ্ছে, ঠিক আছে, বাচ্চা দেখুন 14-15 বছর বয়স হবে, সে সিগারেট কিছু একটা ধরবে, অন্য একটা করে নেশা ধরবে। সুতরাং সব কিছুই কিন্তু প্যারেন্টস ইজ দ্য মেইন ফ্যাক্টর।
এবং প্যারেন্টস বলবে আমরা কি তাহলে সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে তা নয়, মিনিমাম একটু বুদ্ধি কাটিয়ে কতটুকু করা যায়, কতটুকু না করার জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না, এটুকু মাথায় রাখলে বাচ্চারা খুব ভালোভাবে মানুষ হবে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ জানি, অনেকের অনেক প্রশ্ন রয়ে গেল কিন্তু সময় কম। হ্যাঁ ডাক্তারবাবু কিছু বলবেন? চকলেটের প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, চকলেট তো চকলেট এখানে চকলেট। যারা যারা আছে কার চকলেট ভাল লাগে না এটা জানতে চাই। যার চকলেট ভাল লাগে না হাতটা তুলুন। বাবা আমাদের একটাও হাত, হ্যাঁ, বাবা। বাবা আমাদের ছেলেদের উত্তর হচ্ছে সবার চকলেট ভাল লাগে। বাচ্চা চকলেট খাবেই, হ্যাঁ, তো চকলেট থেকে দূরে রাখতে আপনি পারবেন না। এখানে রাখলে আপনি যদি দূরে না রাখেন তাহলে স্কুলে গিয়ে খাবেন। ভালো হলো যে ওই যেরকম এই ভ্যালেন্টাইন্স ডে আগে গেল না, রোজ ডে, চকলেট ডে, এরকম গেল না, এরকম একটা চকলেট ডে করে দিন বাচ্চা। সারা সপ্তাহে রোজ 20 না খেয়ে একদিন দুদিন চকলেট খান। চকলেটগুলো জমিয়ে রাখবে, ফ্রিজে রেখে দেবেন, একদিন 8 ঘন্টা 45 মিনিট ধরে যতগুলো পারবেন চকলেট খাইবেন। যখন বাচ্চা পেয়ে যাবে চকলেট আর চাইবে না। আপনাকে যদি রোজ বিরিয়ানি খাওয়ানো যায় আপনার কিন্তু ভালো লাগবে না, বিরিয়ানির টেস্ট ভালো লাগবে না। যদি মাঝে মাঝে খান বলেই ভালো লাগবে। এইভাবে অ্যালাউ করুন, হয়ে যাবে। অনেক 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 ধন্যবাদ আপনাদের সকলকে। যে কথা বলছিলাম, অনেক প্রশ্ন উত্তর বাকি রইল, সবার মুখ থেকে শুনলেন। যার মুখ থেকে শুনলেন না তিনি ডাক্তার তন্ময় মণ্ডল, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বালি ভ্যালি নির্বাচনের অন্যতম উনি সভাপতি বর্তমানে। আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওনার মুখ থেকে শুনবো। আমরা আর কিছুক্ষণ মধ্যে আশা করছি আমাদের সারা ভারতবর্ষের যিনি এই মুহূর্তে অ্যাপেক্স ইন্ডিয়ার প্রেসিডেন্ট, তাকে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা পাবো। আমাদের এই পর্বের অনুষ্ঠান শেষ হলো। অ্যাপেক্স বালির তরফ থেকে আমাদের